একটা মহাকাব্যিক থ্রিলার দ্য লাস্ট কিং ভার্সেস দ্য নেক্সট হিরো। একপাশে এমন এক কিংবদন্তি যার হাতে ইনফিনিটি গলেন্ট নেই, কিন্তু আছে এমন এক বাবা যা ইতিহাস বদলে দেয়, তিনি লিওনেল মেসি। আর অন্য পাশে নতুন যুগের স্পাইডারম্যান, যে ভয়কে নয় ইতিহাসকেই চ্যালেঞ্জ জানায়, সে লামিন ইয়ামাল। মাসের পর মাস অপেক্ষার শেষ, এখন বাকি শুধু 90 মিনিট, এরপরে ইতিহাস পাবে তার নতুন অধ্যায়। দ্য আলটিমেট ওয়ার্ল্ড কাপ ফাইনাল। যদি আজকের ফাইনালটা মার্ভেল ইউনিভার্স হতো, তাহলে এটা ইনফিনিটি ওয়ার না, এটা হতো এন্ড গেম। আজ শুধু ট্রফির লড়াই না, আজ শেষ বাঁশির সঙ্গে একজন আরো অমর হবেন, আর একজন শুরু করবেন নতুন একটা যুগ। ওয়েলকাম টু দ্য আর্জেন্টিনা ভার্সেস স্পেন, দ্য ওয়ার্ল্ড কাপ ফাইনাল ডিসকাশন। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ফুটবল বিশ্লেষক আহমেদ শায়েক। শায়েক, গুড মর্নিং। মর্নিং। আজকের ম্যাচ এন্ড লং নাইট। এক্স্যাক্টলি, এবং লং নাইট। আমার মনে হয় আজকে কেউ আসলে আগেও ঘুমাবে না। যারা আর্জেন্টিনা ভক্ত তাদের জন্য যে রাত জেগে খেলাটা দেখবে, তার আগে একটা বিশ্রামের প্রয়োজন। সেই বিশ্রামটাও আসলে নিতে পারবেন। অনেক চিন্তার একটা দিন কাটবে, আমারই কাটবে, আমি জানি, নিঃসন্দেহে আমার খুবই চিন্তার একটা দিন কাটবে। যেটা আমি ইন্ট্রোতেই বলছিলাম, মহাকাব্যিক থ্রিলার, নেক্সট জেনারেশন ভার্সেস একটা জেনারেশনের এন্ডিং। এই লড়াইটা সবাই তাকিয়ে আছে। এখানে আসলে লিওনেল মেসি আর লামিন ইয়ামালের কোনো তুলনা, আসলে কম্প্যারিজনটা চলে না, কিন্তু তারপরও একটা কম্প্যারিজন চলে আসছে। এই কম্প্যারিজনটা কি আসলে যুক্তিযুক্ত কিনা? একদিক দিয়ে যুক্তিযুক্ত না, তার কারণ হচ্ছে যে একজন সবেমাত্র তার ক্যারিয়ারটা শুরু করছে, এবং মানে এরকমও আমি বলবো না যে ওয়ার্ল্ড কাপে তার যে ক্যারিয়ারটা খুব স্ট্রংলি শুরু হয়েছে, কারণ ইয়ামালের ওভাবে পার্সোনাল পারফরমেন্স কিন্তু এরকম টপ লেভেলে ছিল না এই ওয়ার্ল্ড কাপে। যেটা আমরা আবার 2006 সালে মেসির কিন্তু একটা পার্সোনাল পারফরমেন্স ছিল, ইন্ডিভিজুয়াল, যে খুব ভালো করেছিল আর্জেন্টিনা সেই সময়। তো সেই হিসেবে যদি দেখেন তাহলে কম্প্যারিজনটা আসে না। কিন্তু ওই যে ধরেন যে রিলে রেসের যে ব্যাটনটা একজন থেকে আরেকজনের হাতে দিয়ে দেওয়া, তো ফুটবলের এই রিলে রেসে মেসির ব্যাটনটা এখন আস্তে আস্তে সম্ভবত লামিন ইয়ামালের দিকেই যাবে। কারণ এরকম নতুন প্রজন্মে যদি আর কোনো বেটার প্লেয়ার বলেন তাহলে লামিন ইয়ামালকেই বলা যায়। তার বয়স, তার সামনে যে বিশাল বড় ক্যারিয়ার, তার খেলার ধরন, সেই অনুযায়ী লামিন ইয়ামাল ইজ দ্য নেক্সট বিগ সুপারস্টার দ্যাট ক্যান বি ইন ওয়ার্ল্ড ফুটবল। সো আজকের ম্যাচ দিয়ে হয়তো ব্যাটনটা এক হাত থেকে আরেক হাতে শুরু হয়ে যাবে। সো এই জিনিসটা দেখতে ভালো লাগছে। প্লাস ওই যে 20 বছর না কত বছর আগে একটা ছবি, সেটা 2007-এর একটা ছবি, এবং এখানে একটা 19-এর ফ্যাক্টর আছে, যেটা নিয়ে আমাদের একটা প্রতিবেদনও হয়েছে। 19-এর ফ্যাক্টরটা এরকম যে লিওনেল মেসির সাথে লামিন ইয়ামালের বয়সের পার্থক্যটা 19। লামিন ইয়ামাল পড়ছেন 19 নাম্বার জার্সি। লিওনেল মেসি তখন যখন বার্সায় খেলতেন তখনও তিনি পড়তেন 19 নাম্বার জার্সি। রাফিনিয়ার সঙ্গে তখন, রোনালদিনিওর সঙ্গে হয়তো তখন জার্সিটা পরবর্তীতে গিয়ে এক্সচেঞ্জ হয়েছে, 10 নাম্বার জার্সিটা পরে পেয়েছে। এবং এখন লামিন ইয়ামাল পড়ছেন 19 নাম্বার জার্সি, তার বয়সও 18 শেষ হয়ে 19। সো 19-এর একটা বড় সমীকরণ এখানে আছে। 19-এর জয় কি হবে কিনা? 19-এর জয় তো আমি বলবো অলরেডি হয়ে গেছে। মেসির 19 এবং লামিন ইয়ামালের 19, সব দিক দিয়ে জয় হয়ে গেছে। বাট আজকে ম্যাচের যে জয়টা কার হবে এই জিনিসটা বলাটা আসলে খুবই টাফ হয়ে যাচ্ছে। কারণ আপনি মানে এখন পর্যন্ত আমাদের সবার ধারণা ছিল যে ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা দুর্বল প্রতিপক্ষের সাথে জিতে জিতে সেমিফাইনাল পর্যন্ত এসেছে, কিন্তু সেমিফাইনালে যেই খেলাটা দেখালো, এরপরে কোনো সন্দেহ নাই যে এই আর্জেন্টিনার মধ্যে কিছু ফায়ার পাওয়ার বা কিছু এক্সট্রা স্পেশাল ব্যাপার তো আছে। সো যার কারণে আপনি অন্যান্য সময় হলে হয়তো আর্জেন্টিনাকে বলেই দিতেন যে তারা হয়তো ফাইনালে জেতার সম্ভাবনাটা নাই, কিন্তু এখন যে খেলাটা খেলছে, মানে আর্জেন্টিনা যে কাকে হারিয়ে দিবে এটার কোনো আগের থেকে প্রেডিকশন কেউ করতে পারবে না। সো স্পেনের মতন দল যে কিনা পুরো ক্যালকুলেটিভলি পুরো ফুটবলটা খেলে গেল, এবং পুরো ছকে বাঁধা ফুটবল, কোনো ভুল নেই, মানে একটা ফার্স্ট টাচ বলেন, একটা পাস বলেন, কোনো কিছুতেই কোনো ভুল পাওয়া যাচ্ছে না। তো সেই রকম একটা দলের এগেনস্টে খেলাটা কিভাবে বার করে নিয়ে আসবে সেটাও একটা বড় ব্যাপার। এবং মানে যেভাবে করে স্পেন শুধু প্রথম ম্যাচটা আসলে একটু শেকি ছিল, কিন্তু এরপরে যেভাবে করে তারা ধরে ফেলেছে পুরো রিদমটা, মানে আনবিলিভেবল এক কথায়। সো এখন দিন শেষে কে জিতবে আজকে এটা বলাটা আসলেই খুব কঠিন, $1 মিলিয়ন কোশ্চেন। সেখানে আসলে একটু যদি দেখি যে স্পেনের ফর্ম কিংবা স্পেনের যে ফুটবলের খেলার যে ধরনটা, তারা আসলে পজিশনাল ফুটবল খেলে অভ্যস্ত। সেখানে লিওনেল মেসিদের যে দলটা, সেই দলটার বিপক্ষে তরুণ, পুরোপুরি তরুণ একটা দল। এবং আর্জেন্টিনাকে বিবেচনা করতে গেলে 3 থেকে 4 জন ফুটবলার ছাড়া বাকি সবাই মোটামুটি এইজড, এবং গড় বয়স হিসাব করতে গেলেও 29 তাদের একেবারে গড় বয়সের হিসাবটা।
সেই জায়গাটাতে আসলে তারুণ্য ভার্সেস অভিজ্ঞতার দামটাই তো আমরা দেখি সবসময় অনেক বেশি হয়ে থাকে। অভিজ্ঞতার জয়ে কি এগিয়ে থাকবে কিনা? না আসলে এখানে যে জিনিসটা যে আর্জেন্টিনা এইবারে ওয়ার্ল্ড কাপে তারা এসছে, তারা জানে যে তারা একটা বুড়ো স্কোয়াড, এবং তারা বুড়ো স্কোয়াড হিসেবে তারা তাদের ক্যাপাবিলিটি অনুযায়ী ওভাবে করে ফরমেশনটা সাজাচ্ছে, যার কারণে অপোনেন্টও মনে করছে বুড়ো স্কোয়াড তারা একটু মেন্টালি একটু স্ট্রং থাকতে গেলেও ম্যাচের মধ্যে আর্জেন্টিনা যেসব খেলা বের করছে সেটাতে আসলে ধরসাই হয়ে যাচ্ছে। মানে আর ইংল্যান্ডের মতন এত ইয়াং স্কোয়াড, সেই স্কোয়াডটা পর্যন্ত ধরা খেয়ে গেল। ইটস অল অ্যাবাউট আর্জেন্টিনা, তাদের লিমিটেশনস, তাদের পজিটিভ সাইড, এই জিনিসগুলো তারা জানে, এবং তারা জানে যে আমাদেরকে খেলায় মাত্র 10 মিনিটের একটা উইন্ডো বার করতে হবে, যেখানে আমাদেরকে ফুল খেলাটা খেলতে হবে, এবং এই 10 মিনিট আমাদের মেসির জন্য রাখতে হবে। এই 10 মিনিট কি শুরুর 10 মিনিট, মাঝের 10 মিনিট, নাকি শেষের 10 মিনিট, এটা কেউ জানে না। সো ইংল্যান্ডের ক্ষেত্রে যে জিনিসটা হয়েছিল শেষের 10 মিনিট ছিল, ওই শেষের 10 মিনিটে 2 গোলও আর্জেন্টিনার কাছে বড় ব্যাপার না। সেটা আমরা আপনার কাবো ভার্ডের সময় দেখেছি, আমরা ইজিপ্টের সময় দেখেছি, সুইজারল্যান্ডের সময় দেখেছি, আবার ইংল্যান্ডের সময় দেখেছি। সো পুরাটা ওয়ার্ল্ড কাপ জুড়েই তারা 10 মিনিটের উইন্ডোটা বার করেছে, এবং বিভিন্ন সময় আপনি দেখবেন তারা ফরমেশনটা একটু চেঞ্জ করেছে, প্লেয়ার একটু চেঞ্জ করেছে, তারা অপোনেন্টের শক্তিমত্তা বিচারে তাদের যে কি ক্যাপাবিলিটি আছে সেটা দিয়ে কি ফাইটটা করতে পারবে সেই অনুযায়ী তারা নেমে খেলেছে। এবং আপনি দেখেন যে লাস্ট ম্যাচে ইংল্যান্ডের সাথে সিমিওনকে নামিয়েছিল, পুরো ওয়ার্ল্ড কাপে কিন্তু সিমিওনের কোনো ছিলই না চর্চা, কিন্তু ইংল্যান্ডের ফার্স্ট হাফে কিন্তু আর্জেন্টিনা একটা প্লেয়ারই ফাইট করেছে তাদের সাথে, সেটা ছিল সিমিওনে। সো যার কারণে এই ম্যাচে যে নতুন কোনো চমক আসবে নাকি আগেরগুলো দিয়ে হ্যান্ডেল করবে, এটাই আসলে দেখতে হবে। কারণ এখানে আপনার এই যে জিনিসটা আপনি শুরুতে বলছিলেন যে 19 লামিন ইয়ামাল, কারণ লামিন ইয়ামাল লেফট, যে ওদের মানে আর্জেন্টিনার যে লেফট সাইডটা তাগলিফিকোর যেই জায়গাটায় খেলবেন সেই জায়গাটা দিয়ে ভালো রকমের প্রেশার দিবেন। এবং স্পেনের মেইন খেলাটাই এখানে মানে বাইটিং ফ্যাক্টরটা হচ্ছে যে লামিন ইয়ামাল এবং তাকে পিছন থেকে সাপোর্ট দিবে পেড্রো পোরো। আপনি যতগুলো গোল দেখবেন লামিন ইয়ামাল বা পেড্রো পোরো এর মধ্যে একটা ইনভলভমেন্ট আছে। সো এই ইনভলভমেন্টটা কতটুকু ব্রেক করতে পারবে আর্জেন্টিনা, সেটারই উপরে বেস করবে আর্জেন্টিনার খেলাটা। এবং আজকের ফরমেশনটা নিয়ে যদি একটু কথা বলতে যাই, সবচেয়ে বড় চিন্তার কারণ হচ্ছে আর্জেন্টিনার বেশ কিছু ল্যাকিংস আছে, যেটা প্রত্যেক ম্যাচেই একদম স্পষ্ট। এবং কেন যেন লিওনেল স্কালোনি ওই জায়গাটাকে ফিল আপ করারও চেষ্টা করছেন না, নাকি আসলে তার ব্যাকআপ নাই, এটাও একটা বড় প্রশ্ন। কি কারণে করছেন না সেই জায়গাটাতে? লাস্ট ম্যাচগুলো একটু চোখ রাখলে দেখা যায় যে 4-3-3 মোটামুটি একটা ফরমেশন ছিল। আজকের ম্যাচেও কি সেরকমই দেখা যাবে কিনা? না, আর্জেন্টিনা যে জিনিসটা করে যে মোরালেস, যেটা আপনি বলছিলেন যে 4-3-3, রিসেন্ট টাইমসে এসে লাস্ট 2-3টা ম্যাচে তারা একটু হালকা শিফট করার ট্রাই করেছে। তারা 4-1-4-1 যে ম্যাচগুলোতে পারাদেস খেলেছে সেটা হচ্ছে যে ডিফেন্সের আগে পারাদেসকে রেখেছে, তারপরে 4টা মিডফিল্ড, এরপরে মেসিকে সামনে রেখে দিয়েছে। মেসিকে আর কি পুরো বলেছে যে তুমি 80 মিনিট তুমি শুধু হাঁটো, বাকি আমরা 10 জন মিলে আমরা খেলাটাকে সামাল দেই। এরপরে লাস্টে এক সময় 10 মিনিটের জন্য মেসি এসছে। তো সেই কারণে পারাদেসকে যেহেতু যখন রেখেছে তখন একটু ডিফেন্সিভ অ্যাপ্রোচ ছিল, একটু ফিজিক্যাল অ্যাপ্রোচ ছিল। আপনি দেখবেন যে ইংল্যান্ডের ম্যাচে ফার্স্ট হাফ কিন্তু ধাক্কাধাক্কি, একটু মারামারি, একটু ফিজিক্যাল খেলা ছিল, তার মানেই পারাদেস থাকবে। যেই ম্যাচে ফিজিক্যাল অ্যাপ্রোচ নাই সেই ম্যাচে দেখবেন যে পারাদেস মাঠের বাইরে, তখন হয়তো নিকো গঞ্জালেস বা অন্যান্য যারা আছে আর কি, বা এইরকম প্লেয়ারদের যে ইনভলভমেন্টটা এই ম্যাচে কীরকম হবে। কারণ এই ম্যাচে স্পেন আসবে একেবারে ছকে বাঁধা ফুটবল খেলে। এই ছকে বাঁধা ফুটবল খেলার জন্য আপনি কি ফিজিক্যাল অ্যাপ্রোচ নেবেন নাকি আপনি ট্যাকটিক্যাল অ্যাপ্রোচ নেবেন, এই জায়গাটাতেই সবচেয়ে বড় কোশ্চেনের জায়গা। বাট আপনি যদি আমাকে বলেন যে হ্যাঁ, মানে স্পেনের যে ম্যাচ ট্যাকটিক্স যে জিনিসটা, সেখানে ওদের মেইন যে রড্রি মাঝখান দিয়ে ভালো করে জিনিসটাকে গুছিয়ে ধরে, এবং এক সাইড থেকে লামিন ইয়ামাল, পেড্রো পুরো প্রেশারটা দেয়, আর আরেক পাশে কুকুরেয়া এবং আন্দ্রেস বায়েনা আর কি প্রেশারটা দেয়। সো আমার কাছে যেটা মনে হচ্ছে যে এর মানে আর্জেন্টিনা আগের ম্যাচে যে একটা মানে অ্যাপ্রোচ ছিল যে প্রথম হাফটা একটু ডিফেন্সিভলি, একটু ফিজিক্যালি একটু প্রেশার ক্রিয়েট করতে, সেই প্রেশারটাই ক্রিয়েট করবে, এবং এই প্রেশার ক্রিয়েট করার মাধ্যমে তারা হবে কি খেলাটাকে তারা 90 মিনিটটাকে মানে একটা সমতায় রাখার চেষ্টা করবে। এর মধ্যে সেকেন্ড হাফে গিয়ে আবার ওরকম একটা 10 মিনিটের উইন্ডো খোঁজার চেষ্টা করবে। বড় একটা ধাক্কা আসলে ছিল নিউ ইয়র্কে, একেবারে বজ্র ঝড় যেটাকে বলে সেটাই হচ্ছে। ম্যাচটার আগে দুই দলই অনুশীলন করতে পারে নাই, এটা একটা ল্যাকিংসের জায়গা কিনা? কারণ ম্যাচের আগে অনুশীলন করতে পারাটা গুরুত্বপূর্ণ, কারণ নিজেদের বোঝাপড়ারও একটা ব্যাপার থাকে যে মাঠে কিভাবে ইমপ্লিমেন্ট করছে সেই বিষয়টাকে। হ্যাঁ, একদিক দিয়ে থাকে যে ম্যাচের মানে এত বড় ম্যাচের আগে এক ধরনের একটু প্র্যাকটিস সেশন হয়ে গেলে একটু মনটা ঝরঝরা হয়ে যায়, শরীরটাও একটু ধরেন যে মনস্তাত্ত্বিক একটা রিলিফও থাকে। কিন্তু আবার আরেকটা দিকে দেখলে যে আপনি যখন এক মাসে 8টা ম্যাচ খেলছেন এবং এত প্র্যাকটিস, এত ম্যাচ, এরপরে আসলে আবারও একটা
প্র্যাকটিস সেশন লাস্টের দিকে একটু ধরেন যে টায়ারিং বা একটু ফ্যাটিক চলে আসে প্লেয়ারদের মাঝখানে, বাট আমি বলবো যে লাইট প্র্যাকটিস সেশন মানে ম্যাচের আগে নর্মালি একটা লাইট প্র্যাকটিস সেশনে দেখি যে কোনো টিম, কারণ বেশি প্র্যাকটিস হার্ড করলে তখন আবার ম্যাচে একটা প্রভাব পড়ার চেষ্টা করে। তো সেই হিসাবে বলবো যে লাইট প্র্যাকটিস সেশনেই দুই টিমই করেছে এবং কালকে আসলে ফুল এনার্জি দিয়ে আর কি খেলার জন্য আমি বলবো যে একটু ব্রেক, একটু যদি রিল্যাক্স রাখা যায়, মেন্টালি রিল্যাক্স থাকলে আমার মতে প্লেয়াররা অটোমেটিক্যালি 90 মিনিটে তাদের বেস্ট খেলাটা দিতে পারবে। লাস্ট ম্যাচেও আমরা দেখেছি যে আসলে লিওনেল মেসি উইং দিয়ে বেশ কিছু ক্রস করছেন এবং লিওনেল মেসিকে নিয়ে তো আসলে ম্যান মার্কিং এর ব্যাপারটা, যেটা প্রেস কনফারেন্সেও আসলে স্পেন লামিন ইয়ামাল এসে বলেই ফেলেছেন যে ইনফ্যাক্ট কোচও বলেছেন আমরা আসলে ম্যান মার্কিং করব না, কিন্তু লিওনেল মেসির দিকে চোখ তো আমাদের সবারই থাকবে, দলের সবার। সো রাইট উইং দিয়ে যদি লিওনেল মেসি খেলতেও যায় সেক্ষেত্রে স্পেনের লেফট ব্যাক যে থাকবে তার জন্য বড় একটা পরীক্ষা আজকে দিতেই হচ্ছে। হ্যাঁ, আপনার মানে মেসি বা অন্য কেউই মানে আর্জেন্টিনার ক্ষেত্রে কেউই হচ্ছে মাঝখান দিয়ে যাওয়ার চেষ্টাটা করবে না, কারণ রড্রি ওদের বেস্ট প্লেয়ার, ক্যাপ্টেন, এবং সাথে হচ্ছে আপনার রুইজ এবং অলমো থাকবে। তো যার কারণে ওরা চেষ্টা করবে যে মাঝখানটা অ্যাভয়েড করে কোনো একটা উইংয়ে, মেসি যেহেতু একটা ফ্রি ফর্মে খেলে, মেসি কখনো রাইট উইং দিয়ে হাঁটে, কখনো লেফট উইং দিয়ে হাঁটে, কখনো মাঝখান দিয়ে হাঁটে, বাট চেষ্টা করবে এই যে আমি বলছিলাম যে লামিন ইয়ামাল এবং পেড্রো পোরো তারা হচ্ছে অলওয়েজ অ্যাটাক করার চেষ্টা করবে এবং কুকুরেয়া ওই দিক থেকে লেফট ব্যাক থেকে আর কি একটু স্পেস দিয়ে আপনার হচ্ছে সাপোর্ট দিবে। সো মেসি আসলে এখানে অবজার্ভ করবে যে কার পজিশনিং একটু বেশি অ্যাডভান্স, কোন উইং ব্যাকের, পেড্রো পোরো নাকি কুকুরেয়া, মানে এক একটা অ্যাটাকে কিন্তু এক একটা উইং ব্যাকের অ্যাডভান্স একটু পজিশন চলে যায়। এবং আপনি দেখবেন যে স্পেনের গোলগুলোতে পেড্রো পোরো এবার 2টা গোল দিয়েছে, কারণ সে বক্সের মধ্যে ঢুকে গিয়ে গোল দিয়ে এসছে। কারণ স্পেনের যে খেলা, পেড্রো পোরো অনেকটা অ্যাডিশনাল মিডফিল্ডার হিসেবে কাজ করে। সো যার কারণে তার যে রাইট উইং ব্যাকটা এই জায়গাটা অনেকটা সময় একটু ফাঁকা হয়ে যায়। সো যেখান দিয়ে আর কি এমবাপ্পে চেষ্টা করছিল কিন্তু ঢুকতে পারেনি পেস দিয়ে। সো আমার যেটা মনে হয় যে এখানে পুরো মেসি যে কাজটা করবে যে পেড্রো পোরোকে অ্যাটাকে যেতে দিবে, কিন্তু তার যে জায়গাটা সেই স্পেসটা মেসি হচ্ছে ওই সময় ওখানে দাঁড়িয়ে থাকবে, সো দ্যাট যখন কাউন্টারটা হবে মেসি বলটা পাওয়ার পরে সুন্দরভাবে গুছিয়ে দিতে পারবে হুলিয়ান আলভারেজের জন্য। সো যার কারণে পেড্রো পোরোকে আসলে অনেক বেশি সতর্ক থাকতে হবে আজকের ম্যাচে। তার মানে যদি কোনো কিছু অ্যাটাক আসে তার এন্ড দিয়েই আর কি আসার সম্ভাবনাটা বেশি। এবং আজকের ম্যাচটা নিয়ে যেটা বলছিলাম যে অনেকগুলো রেকর্ডেরও হাতছানি আছে লিওনেল মেসির সামনে। লিওনেল মেসি আসলে অমরত্বের স্বাদটা আগেই পেয়ে গেছেন কাতার ওয়ার্ল্ড কাপ যখন জিতেছেন। এইবারে আসলে লিওনেল মেসির জন্য গতকাল আমি নিজেই একটা রিপোর্ট করেছিলাম যে একটা গোটা মানে একজন মেসি পুরো একটা গোটা দেশ। দুইটা যুগকে যদি আমি ভাগ করতে চাই, যে একটা যুগ মারাদোনা যুগ আর একটা লিওনেল মেসি যুগ, এবং লিওনেল মেসি যুগে আপনি দেখবেন যে শুধু লিওনেল মেসি এবং শুধু লিওনেল মেসি একটা আর্জেন্টিনাকে পুরো বিশ্বের দরবারে যত অর্জন, যত রিপ্রেজেন্ট করার যত ব্যাপার শুধু একজন লিওনেল মেসি করছেন। তো আজকের এই জয়টার পরে যদি আর্জেন্টিনা জিতে যায় তাহলে আসলে ওইটাই আমরা বলতে পারি কিনা যে একজন মেসি মানেই পুরো একটা আর্জেন্টিনা। জি, এটা তো বলা যায় এবং আমি বলবো যে আপনি যদি আজকে ম্যাচ নাও জিতে তাহলেও বলা যায়। তার কারণ হচ্ছে যে 2022 সালে ওয়ার্ল্ড কাপটা আমরা যারাই দেখেছি আমাদের দেখে মনে হয়েছে যেন যে মানে যে মেসি যাতে ওয়ার্ল্ড কাপটা জিতে বাকি 10 জন মানে প্রাণ করেছে। তো 2022 সালে ছিল যে সবাই চেষ্টা করেছিল যাতে মেসি যেন ওয়ার্ল্ড কাপ জিতে। 2026-এ এসে জিনিসটা আমার কাছে উল্টা লাগছে। আমার কাছে মনে হচ্ছে মেসি চেষ্টা করছে যাতে আর্জেন্টিনা মানে সবাই ওয়ার্ল্ড কাপটা জিতে, এবং যার কারণে দেখবেন যে হয়তো আর্জেন্টিনা স্কোয়াডের ওই ক্যাপাবিলিটিটা নাই যে ওয়ার্ল্ড কাপের ফাইনালে গিয়ে ম্যাচটা জেতার, কিন্তু এই পুরো ক্যাপাবিলিটিটা বার করে নিয়ে আসছে মেসি নিজে। এবং আপনি দেখেন যে আমি যেটা বলছিলাম যে গোল 8টা, অ্যাসিস্ট 5টা, মানে আমি ফর শিওর যে গোল্ডেন বল মেসি পেতে যাচ্ছে। বাট এখানে লামিন ইয়ামালের তর্ক আবার একটা চলে আসে, যেহেতু লামিন ইয়ামাল এই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটাতেও সে গোল করেছেন এবং এমবাপ্পে গোল করেছেন, এবং সেই জায়গাটাতে আসলে আবারও লিওনেল মেসি একটু পিছিয়ে গেলেন। 2টা গোল তাকে করতে হবে এবং একটা অ্যাসিস্ট অবশ্যই করতে হবে। এই মানে সেই ক্ষেত্রে হ্যাঁ, আর আমার কাছে মনে হচ্ছে যে গোল্ডেন বুটটা আসলে আপনার শেষ পর্যন্ত এমবাপ্পেই পাবে, কারণ ফাইনাল ম্যাচে 3 গোল দেওয়াটা একটু হার্ড হয়ে যাবে আনলেস লাস্টবারের মতন অবিস্মরণীয় কিছু ওয়ার্ল্ড কাপের ফাইনাল হোক। হ্যাঁ, সো সেই ক্ষেত্রে গোল্ডেন বুটটা শেষ পর্যন্ত এমবাপ্পের কাছে যাচ্ছে, এটা আমার কাছে মনে হচ্ছে। বাট গোল্ডেন বল মানে ওয়ার্ল্ড কাপের বেস্ট প্লেয়ারের যে মানে তকমাটা, এটা আসলে আমার মতে মেসির কাছেই যেতে যাবে। সো এবং যাবেও আমার সেটা ধারণা, কারণ যেভাবে করেছে একইভাবে ধারাবাহিকভাবে অ্যাসিস্ট এবং গোল করেছে, এটা বেস্ট প্লেয়ারেরই একটা নিদর্শন।
তো সেই হিসাবে যাবে। তো আমার এই কারণেই মনে হচ্ছে যে মানে মেসি এবার চাচ্ছে যে মেসি নিজেও চাচ্ছে যে পুরো আর্জেন্টিনা যাতে দ্বিতীয় ওয়ার্ল্ড কাপটা পায়, যেটা হচ্ছে ম্যারাডোনার সময় তারা পরপর 2 বার জিততে পারেনি। সো সেই রেকর্ডটা ভেঙে মেসি হয়তো এবার দ্বিতীয়বার যদি ওয়ার্ল্ড কাপটা দেয় তাহলে ম্যারাডোনাকেও ছাপিয়ে মেসির নাম চলে আসবে। এবং সেখানে বেশ কিছু কিংবদন্তির পাশে মেসির নামটা উঠে যাবে, জিনেদিন জিদান থেকে শুরু করে শুরু করে পেলে এবং সবার নামের পাশে লিওনেল মেসির কিন্তু নামটা চলে সারা যাবে। জীবনে অনন্য প্লেয়ার মেসি হয়ে থাকবে। একদম অনন্য উচ্চতায় পৌঁছে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।